আমার মেয়ের কথা আপনাদের চিন্তা করতে হবে না। আমি যা করেছি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই করেছি। আপনারা না আমাকে বলেছিলেন দুনিয়াতে এত ছেলে থাকতে আপনি কেন আপনার হাসব্যান্ডের চাচাতো ভাইকে বিয়ে করলেন? তাহলে শুনুন তবে আপনারা আবার শুরু থেকেই শুরু করি। আমার বিয়ে হয়েছিল ২০০৫ সালে। বিয়ের পরে যতবার আমি আমার হাসব্যান্ডের সাথে ঘুরতে গিয়েছি, ততবার আমার হাসব্যান্ড আমার চাচাতো ভাইকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছে। যখন যেখানে গিয়েছি তখন আমার হাসব্যান্ড আমার তার চাচাতো ভাইকে সাথে নিয়ে আমার সাথে ঘুরতে গিয়েছে। আমার বিয়ের ১ বছর পর্যন্ত আমার স্বামী আমার প্রতি দায়িত্ববান ছিল। কিন্তু তারপর সবকিছু কেমন জানি হয়ে গেল। তবুও আমার কোনো অভিযোগ ছিল না আমার স্বামীর প্রতি। ২০০৭ সালে আমি একটা কন্যা সন্তানের মা হই। কন্যা সন্তানের মা হবার পরে আমি অনেক ভালো আছি। আমার স্বামী আমার কেয়ার করে না তো কি হয়েছে? আমি কিন্তু তার প্রতি কোনো অভিযোগ জানাইনি। আমার প্রতি হওয়া যত অত্যাচার, অন্যায় আমি সহ্য করতে পারলেও আমার সন্তানের প্রতি অবহেলা, অন্যায় আমার কখনোই সহ্য হতো না। আমি সহ্য করতে পারতাম না আমার সন্তানের অবহেলা। আপনারা হয়তো সবাই জানেন আমার শ্বশুরবাড়ির মানুষ, এলাকার পাড়া-প্রতিবেশী সবাই জানেন আমার শ্বশুরবাড়িতে আসার পর আমি সবসময় সেলাইয়ের কাজ করে আমাদের সংসারটা চালাতাম। আমি প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু কাজ করতে পারতাম না। তারপর আমার উপরে হয় অত্যাচার, অনেক অত্যাচার শুরু হয়ে যায়। আমার অত্যাচার আমি মেনে নিতে পেরেছি কিন্তু আমার মেয়ের অত্যাচার আমি মেনে নিতে পারিনি। আমার মেয়েকে ওরা অনেক অবহেলা করে, বিশেষ করে আমার স্বামী। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। চলে যাওয়ার পরে আমার তখন বাচ্চা ছোট। আমি তখন প্রতিদিন সকালে উঠে আমাকে নাস্তা দেয়, আমাকে কোনো খাবার দেয় না। তখন আমি আমার হাসব্যান্ডকে বললাম, "দেখো তোমার মা আমাকে সকালে নাস্তা দেয় শুধু, নাস্তা খেয়ে তো আমার পেট ভরে না। আপনারা তো জানেন বাচ্চা হওয়ার পর একটা মায়ের কতটুকু যত্ন প্রয়োজন।" তখন আমাকে আমার বাবার বাড়িতেও যেতে দেওয়া হয়নি। তো আমার শাশুড়ির অত্যাচার, আমার শ্বশুরের অত্যাচার, এদিকে আমার জামাইয়ের অত্যাচার। সবাই যদি কারো অত্যাচার করে তাহলে কিন্তু ওই সংসারটা টিকে না। এভাবে আরো কয়েকদিন চলে গেল। আমি তখন আস্তে, আস্তে বুঝতে পারলাম যে এখানে থাকলে আমার জীবনটা নরক হয়ে যাবে এবং আমার মেয়ের জীবনটা নরক হয়ে যাবে। তারপর আমি হঠাৎ করে চলে গেলাম আমার বাবার বাড়ি। আমার মেয়েকে সাথে নিয়ে আমি চলে গেলাম। আমি যে চলে গেলাম আমার বাবার বাড়িতে, আমাকে আটকানোর চেষ্টাও করল না কেউ। আমার হাসব্যান্ডও আমাকে আটকানোর চেষ্টা করল না। আমার স্বামী তো না, আমার শাশুড়ি তো নয়ই। তারপর আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে। যাওয়ার পর আমি ২-৩ মাস আমার বাবার বাড়িতে থাকলাম। থাকা অবস্থায় ৩ মাসের মাথায় আমি একটা চিঠি পেলাম। সেই চিঠিতে আছে আমাকে তো সে ডিভোর্স দিয়েছে। সে আর আমার সাথে সংসার করবে না। আমি কি ডিভোর্স দিব? ও আমাকে ডিভোর্স পাঠিয়েছে। তো এখন ডিভোর্স লেটারটা আমি হাতে পেয়ে অনেক কান্নাকাটি করেছিলাম। কান্নাকাটি করে আর লাভ কি হবে? আমার বাবার বাড়িতে আমি থাকতে থাকলাম। থাকতে, থাকতে ওই যে তার চাচাতো ভাই, সে আমাকে একদিন ফোন দিল। ফোন দিল বলতে মেসেজ করল। মেসেজের মাধ্যমে তার সাথে কথা হলো। কেমনে, কেমনে জানি তার সাথে কথা বলতে, বলতে কোন পর্যায়ে চলে গেল, একদম ভালোবাসা হয়ে গেল আমাদের মধ্যে। তারপর আমরা বিয়ে করে নিলাম। বিয়ে করে আমরা সুন্দর সংসার কাটাচ্ছি। ও আমার মেয়েটাকেও কোনোভাবে কষ্ট দেয় না। তার কাছে আমি অনেক সুখী আছি। এটা ছিল একটা আপুর জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী। সেই ঘটনা দ্বারা আপনাদের মাঝে তুলে ধরলাম। কেউ আবার মনে করবেন না যে এটা আমার সাথেই ঘটে গিয়েছে। আসলে তেমন না। আজকের মতো এখানেই বিদায়।